ওকে, সো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আছো এখানে, ঠিক আছে? তো থার্ড ইয়ার তোমাদের 6 সেম, আর সেখানে তোমাদের অলরেডি সাবজেক্ট রয়েছে, 4-5টা সাবজেক্ট রয়েছে। তার মধ্যে অ্যানাদার সাবজেক্ট একটা ডিসকাশন করেছিলাম ফার্স্ট ইউনিটে, একটা সাবজেক্ট। আজকে যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট। ফার্স্ট তোমাদের রেকর্ডের বা লাইভ ক্লাস হচ্ছে। তো শেয়ার করছি, দেখো ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবে। এবং পিডিএফ অ্যান্সার কপিগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে। ওকে, তো চলো তাহলে স্টার্ট করি। আমি সেশনটা শেয়ার করছি, একটু দেখো। আর যারা আছো গুগল মিটে তারা অবশ্যই বলবে যেখানে যেটা বুঝতে পারবে না, ঠিক আছে? কনফিডেন্সের সঙ্গে সবকিছু বলবে, চাপ নেই। আচ্ছা দেখো তো, যারা অ্যাপস থেকে দেখছো শেয়ার। ঠিক আছে, ওকে চলো। তো দেখো, তোমাদের যে সাবজেক্ট আমি বলেছিলাম তোমাদের কি কি সাবজেক্ট পড়াবো না পড়াবো সেগুলো ডিসকাশন করে নিয়েছি অলরেডি। তো তোমাদের কলেজ থেকে কুচবিহার কলেজ যারা আছো তারা অবশ্যই আমাকে খুব লাস্ট কনফার্মেশন দিয়ে দেবে কি কি সাবজেক্ট আছে। তাহলে দেখো, এনার্জি অডিট, এনার্জি কনজারভেশন আর অডিট যে সাবজেক্টটা রয়েছে সবার সব কলেজেই কমন সাবজেক্ট। তো এই সাবজেক্টটাকে আমি বেশি তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবো। তারপরে তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট যেগুলো রয়েছে, দুটো সাবজেক্ট ইলেকট্রিক সাবজেক্ট, এখান থেকে একটা চুজ করতে হয়, আর তোমাদের এখান থেকে একটা চুজ করতে হয়। ঠিক আছে? তো লিস্টগুলো আমাকে পাঠিয়ে দিও ফালাকাটা, বা তোমাদের যে সমস্ত কুচবিহার যারা আছো বা অন্যান্য যারা আছো অন্যান্য কলেজে, তারাও কিন্তু বলে দিও। তাহলে সেরকম করে আমরা এখানে শুরু করতে হবে। যেমন তোমাদের এখানে, হ্যাঁ, কারণ কি এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট একটা চুজ হয়েছে তোমাদের মাথাভাঙা কলেজে। আর এখান থেকে তোমাদের কমিশনিং, অর্থাৎ তোমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড দ্য অডিটিং মনিটরিং ল্যাব, এটা ল্যাব আছে এই যেখানে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড দ্য কন্ডিশন অফ মনিটরিং, এটা আর টেস্টিং কমিশন, এই দুটো সাবজেক্টই চুজ করেছে। তো এগুলো আমি পড়াবো, চাপ নেই। কিন্তু আজকে মেন ক্লাসটা এটা হচ্ছে, সেই ক্লাসটা হচ্ছে তোমাদের এনার্জি কনজারভেশন অডিট, এটা ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেকচার। তো এটা কি কি রয়েছে দেখে নিয়ে একটু চলো। দেখো, এনার্জি কনজারভেশন অডিট, এখান থেকে কোনো নিউমেরিক্যাল, এই পুরো 6 সেম থেকে কোনো নিউমেরিক্যাল টপিক নেই, ঠিক আছে? থিওরিটিক্যাল টপিকটাই বেশিরভাগ তোমাদের রয়েছে। তো টোটাল 5টা ইউনিট রয়েছে তোমাদের, ঠিক আছে? এই 5টা ইউনিটের মধ্যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করে আমরা পড়েছি। এবং প্রথম ইউনিটে আমি শুরু করার আগে, ক্লাস করার আগে বলেছিলাম এনার্জি কনজারভেশন অডিট কেন পড়বো, কিসের জন্য পড়বো, নিড কি, সেগুলো পড়বো। তো এই ফার্স্ট ইউনিট থেকে যে কোশ্চেনটা প্রথমে অ্যারাইজ হয়, যে হোয়াট ডেফিনেশন জিজ্ঞেস করে, যে হোয়াট ইজ দ্য এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট, বলতে কি বোঝো, কনসেপ্ট বিল্ড আপ করতে হতে নিড কেন, প্রয়োজনীয়তা, মানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভালো করে বুঝবে। এবং ডিফারেন্স কি কি রয়েছে, মানে অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশনের সঙ্গে এনার্জি অডিটের পার্থক্য কি। ধরো যারা মনিকা বলো বা জেলি বলো প্রথম ক্লাস করছো, হয়তো শুনে রাখো একটু ভালো করে, যে আমরা এনার্জি কনজারভেশন সাবজেক্টটা কেন হলো। ধরো একটা ইলেকট্রিক বিল, যখন আমরা ধরো একটা প্রতি মাসে বিল কনজামশন করি, যে বিলটা আজকে এত মাসে কম করলে আমার এত টাকা কম হবে। ঠিক সিমিলারলি তুমি যখন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে চাকরি করছো, সেই ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে যে সমস্ত অ্যাপিয়ার্স গুলো ইউজ করছো, প্রত্যেকটা অ্যাপিয়ার্সে তুমি চেষ্টা করবে যেমন গুড এফিসিয়েন্সি পায়, এবং এফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে সাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে যাতে করে ওই এনার্জিটা কনজামশন করতে পারি। অডিটিং মিনস কি? অডিটিং মিনস হচ্ছে যে তুমি ধরো একটা ইন্ডাস্ট্রিতে গেলে, ভিজিট করলে, দেখলে, নোট ডাউন করে চলে আসলে সেটা হবে না। অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে প্রত্যেকটা ইকুইপমেন্টে তোমাকে অডিটিং করতে গেলে স্পেসিফিকেশন দেখতে হবে, রেটিং দেখতে হবে, ল্যাবে নিয়ে যেতে হবে, সেটাকে টেস্টিং করতে হবে, রিপোর্ট বানাতে হবে। বুঝেছো সেখানে? তার জন্য তোমাদের এখানে প্রথম এনার্জি সম্পর্কে ডিটেলসে বলেছিলাম, এইটুকু পার্ট কমপ্লিট করেছিলাম। আজকে আমি চেষ্টা করবো এনার্জি কনজারভেশনের অডিট, যে কনসেপ্ট, নিড, ডিফারেন্স কি কি রয়েছে, এবং এই যে এনার্জি অডিট মানে অ্যাকচুয়ালি তোমাকে এনার্জি অডিট বা কনজারভেশন করছি, তোমার আমার কথা তো নিয়ে হবে না না। ধরো সাপোজ আমি তোমাকে অডিট করলাম, অরিজিৎ তুমি আমার আন্ডারে কাজ করছো, যাও ওখানে দেখো কত রিডিং নিচ্ছে, সেই রিডিংগুলো নিয়ে শো করে দাও, আমার কোম্পানি পাঠা দাও। But we have to reading the show in me, but we have to not standardization, সেই স্ট্যান্ডার্ডেশন গুলোকে মেনটেন করার জন্য দোজ আর ফলো দ্য রুলস, দ্য ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস। নাও আমরা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস পড়ে এসেছি, কিন্তু 2003 সালে যে সমস্ত রিলেটিভ অফ দ্য কজেস অফ এনার্জি কনজারভেশন হবে, সেগুলোকে পড়তে হবে। বুঝতে পারছো, ধরতে পারছো? এই তোমরা বুঝতে পারছো? জেলি, মনিকা বা জেলি তো নেই আজকে, তো তোমরা ওই, হ্যাঁ বলবো, অবশ্যই করবো, রিপিট করবো, অবশ্যই করবো। আমি বললাম যে সমস্ত, তুমি ধরো আমি তোমাকে একটা স্পেসিফিকেশন বললাম, একটা রুম, একটা রুমের মধ্যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে, তোমাকে বললাম যে রিডিং নিয়ে আসো। তুমি কি করলে, এক্সাক্ট দেখলে, রিডিং নিয়ে আসলে, যে ভোল্টেজ এত, কারেন্ট এত, পাওয়ার ফ্যাক্টর এত, সবকিছু মেজারমেন্ট করেছো। এবারে জেলিকা বলে, জেলিকে পাঠালাম, জেলিকে পাঠানোর পর বললাম এই রিডিং নিয়ে আসো। মনিকাকে পাঠালাম, তারপরে জীবিকাকে পাঠালাম। প্রত্যেকটা ডিফারেন্স টাইপ অফ কি হচ্ছে, রিডিং পাচ্ছি। বাট those are reading not same, because of
ডিফারেন্ট টাইপ অফ রিডিং হেয়ার। তো সেই রিডিং গুলোকে এক্সাক্ট একটা কোম্পানি স্ট্যান্ডার্ডেশন নেবে, কোনটা তোমারটা নেবে নাকি মনিকাটা নেবে, না কারটা স্ট্যান্ডার্ড নেবে কোম্পানি, তার জন্য সেই স্ট্যান্ডার্ডেশন গুলোকে ফলো করার জন্য কোনো রুলস রেগুলেশন রয়েছে। বলছিলাম না যে আগের দিন তোমাদেরকে যে কোনো একটা ল, ঠিক আছে, সেই ল গুলোকে ফলো করে যেমন ইন্ডিয়ান ডেমোক্রেসি চলছে, ঠিক তেমনি ইন্ডিয়ান ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে আমার এই ল গুলোকে ফলো করতে হয়, যে এনার্জি কনজারভেশন কি কি ল এর উপর ডিপেন্ড করে আমাকে এনার্জি কনজারভেশন করতে হবে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বুঝতে পারছো না বুঝতে পারো বলো? মানে সেই ল গুলোর মধ্যে কি কি হবে বলো তো? এই যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি ল 2003 সালে যে সমস্ত ল গুলো ছিল সেগুলো আমি বলবো। এবং শুধুমাত্র ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসই না, তাকে আবার ফলো করবে কি ব্যুরো অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমাকে ব্যুরো অফ ইলেকট্রিক যে কনজারভেশন এনার্জি রুলস রয়েছে সেখানে কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। এবং স্টার লেভেলিং কনসেপ্ট, নিড কনসেপ্ট, এটা ফার্স্ট ইউনিট। এবার স্টার লেভেলিং মানে জানো, কেউ দেখেছো? তোমাদেরকে কনসেপ্ট দিলে একটু বুঝতে পারবে। তোমরা এখন এসি কিনতে যাও, ফ্রিজ কিনতে যাও, টিভি কিনতে যাও, বা মাইক্রোওভেন কিনতে যাও, প্রত্যেকটার কেনার আগে এসির গায়ে লিখে থাকে না 4 স্টার, 3 স্টার, 2 স্টার, মোটরের ক্ষেত্রে লিখে থাকে না 3 স্টার, 2 স্টার, বা একটা ফ্রিজের ক্ষেত্রে লিখে থাকে না 5 স্টার, রেটিং লিখে থাকে। ওগুলো অ্যাকচুয়ালি তুমি যত স্টারের দিকে যাবে তত তোমার দাম বেশি, যত স্টার কম হবে দাম কম। কেন? তার মানে অ্যাকচুয়ালি এটা লেভেলিং করা হয়। ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে একটা পরীক্ষায় তোমরা 5 জন পরীক্ষা দিচ্ছ, 5 জন পরীক্ষার্থীর মধ্যে আমি তোমাকে কেন চুজ করলাম? বিকজ উই হ্যাভ টু বেস্ট পারফরমেন্স, কারণ তুমি বেস্ট পারফর্ম দিয়েছো আদার্স স্টুডেন্টদের তুলনায়। তার মানে একটা লেভেলিং করার কারণটা হচ্ছে, স্টার লেভেলিং করার কারণটা হচ্ছে এটাই, মার্কেটে অনেক প্রাইসে এসি রয়েছে, বাট উই হ্যাভ টু চুজ দ্য 5 স্টার আর ভেরি মোর অ্যামাউন্ট। কারণটা হচ্ছে 5 স্টার এসির ক্ষেত্রে 3 স্টার এসিটা অনেকটা কম। কারণটা হচ্ছে স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে, রেটিং এর উপর ডিপেন্ড, কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, অবশ্যই কম, এবং অন্য আদার্স কোম্পানি হতে পারে। তার মানে আমাকে এখানে লেভেলিংটাও করতে হবে। কোনো একটা জিনিস কিনতে গেলে, এই এসি কিনতে যাচ্ছি, তার 4 স্টার 3 স্টার সম্পূর্ণ দেখতে হবে। বুঝতে পারছো কি বললাম? মানে অ্যাকচুয়ালি প্রথমত এনার্জি কনজারভেশন ব্যাপারটা বুঝতে হবে। এনার্জি কত রকম হয়, কত রকম এনার্জি পড়েছি, তার উপর ডিপেন্ড করে এনার্জি কনজারভেশন কার উপর বেস করে করব, অডিটিং কোথায় করব, সেটা কার ল এর উপর ফলো করে, এবং সে লেভেলিং গুলো কি কি হয়। এটা হচ্ছে ফার্স্ট ইউনিটে তোমাদের রয়েছে। এই ফার্স্ট ইউনিটে কোন টপিকটা কোন জায়গাটা বুঝতে পারেন আমাকে বলো, আমি বুঝিয়ে তারপর আমার সিলেবাসটাকে বুঝিয়ে তারপর আমি যাবো টপিক। জীবিকা, বুঝতে পেরেছো? জেলি, জেলি নেই, জেলি নামে বারবার আসছে। মনিকা, হ্যাঁ। এবারে চলো সিলেবাসের পর আমরা ডাইরেক্ট চলে যাব যে সোর্স এনার্জি। এনার্জি কাকে বলে বলেছিলাম? এনার্জি কাকে বলে দেখো, এই নোটটা তোমাদেরকে দেবো, যে 8 পেজের নোট আছে, ঠিক আছে, এই নোটটা আছে, ঠিক আছে, এই যে নোটটা, পুরোটা নোট আছে, ঠিক আছে, পুরো স্টেপ বাই স্টেপ রয়েছে, পুরো সিকোয়েন্স ওয়াইজ তোমাদের সিলেবাসে। তো আমাকে প্রথমত আগে বলো, হোয়াট ইজ দ্য এনার্জি। আগের দিন বলছিলাম, অরিজিৎ বলার চেষ্টা করো এনার্জি কাকে বলে, বলো। আগে আমরা এনার্জি সম্পর্কে জানবো, তারপর আমরা এনার্জি ক্লাসিফিকেশন গুলো আসবো। বলো এনার্জি কাকে বলে, বলো। কাজ করার ক্ষমতাকে। তাহলে এক কথায় কি লিখেছিলাম এনার্জি কাকে বলবো? এক কথায় কি লিখেছিলাম বলো? হুম, এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, তাই তো? তাহলে এখান থেকে পয়েন্ট আউট করে করে লিখতে থাকো, নোট তো পেয়ে যাবে, পয়েন্ট আউট করতে করতে লিখে থাকো, ঠিক আছে। এই ফার্স্ট ইউনিটে প্রথমে পড়তে গেলে হোয়াট ইজ দ্য এনার্জি। আচ্ছা, ইউটিউবে ক্লাসটা রয়েছে, সেটা আমি তোমাদেরকে এই অ্যাপসে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। এই ক্লাসটা শেষে, এই ক্লাসটা শেষে আগে ওই ইউটিউবের ক্লাসটা করবে, যেটা তোমাদের এই এনার্জি কনজারভেশনের ফার্স্ট ক্লাস প্রোভাইড করেছিলাম, তার উপর ডিপেন্ড করে তোমাদের পেড গ্রুপে এটা শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এনার্জি কাকে বলবো? এনার্জি অ্যাকচুয়ালি কি বলতো? এনার্জি দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি, তোমরা ভালোভাবে জানো, ফিজিক্যাল অ্যাবিলিটি, যেটার মধ্যে অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, কোনো কাজ করার ক্ষমতাকে আমরা এনার্জি বলবো। এবারে বলতে পারো সারা, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি, কারণ এনার্জি বলতে কি বুঝি, ঠিক আছে। তাহলে আমরা আমরা হিউম্যান অ্যাক্টিভিটিস ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে এনার্জি কনজারভেশন চার্জ পাচ্ছি, বাট হোয়াই উই হ্যাভ টু এনার্জি কনজারভেশন দ্য ইলেকট্রিক্যাল পার্টস। আমরা ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে এনার্জি কনজারভেশন কিভাবে করতে পারবো, ঠিক আছে। তার জন্য এই এনার্জি কনজারভেশন করতে গেলে আমাকে প্রথমে এনার্জি কনসেপ্টটা লিখতে হচ্ছে। ওই জন্য একটু কনসেপ্টটা বলে দিই। এনার্জি হচ্ছে একটা কি ফিজিক্যাল অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, এবং এর অ্যাক্টিভিটিসটা হচ্ছে ইউনিভার্স, ইনক্লুড দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস দ্য ইনভার্স এনার্জি চার্জেস বা চেঞ্জ।
এবং এটাকে আমরা ক্যান নট বি, এটা কি করতে পারি না, ক্যান নট বি কি বলেছিলাম বলো, ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ডিস্ট্রয়েড। ঠিক আছে, আমরা এনার্জি কি করতে পারি আমরা, হ্যাঁ ডিস্ট্রয়েড, ঠিক আছে, ক্রিয়েট করতে পারি না আবার ডিস্ট্রয়েডও করতে পারি না। তার জন্য ইট ক্যান বি অলসো ট্রান্সফর্ম অ্যান্ড কনভার্ট, এনার্জিকে ট্রান্সফার করতে পারি এবং কনভার্ট করতে পারি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে। তার মানে একটা গ্লো অফ বাল্ব, ধরো আমি বাল্ব রয়েছে, সে বাল্বটা গ্লো করছে, তাহলে এই বাল্বটা যে গ্লো করছে, ধরুন আমি বলে দিচ্ছি, এই বাল্বটা যে গ্লো করছে, এই বাল্বটা গ্লো করার জন্য সোর্স তো নিশ্চয় রয়েছে, এদিকে সাপ্লাই প্রোভাইড করছে নিশ্চয় তো সোর্স রয়েছে, আর সোর্সের উপর ডিপেন্ড করতে ইলেকট্রিক্যাল সোর্স, ইলেকট্রিক্যাল প্যারামিটার, সেটা কি হচ্ছে, লুমিনেন্স দিচ্ছে, লুমিনেন্স আউটপুট দিচ্ছে, তাহলে আমরা কি হচ্ছে রেডিয়েশন পাচ্ছি, তাহলে সেদিক থেকে আমরা কি হচ্ছে পুরো ট্রান্সমিশন, সরি ট্রান্সফর্ম করছে বা কনভার্সন করছে। তাহলে লাইক দ্যাট তোমাকে মাথায় রাখতে হবে, এনার্জি ইজ দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি দ্য ওয়ার্ক, এটা বেসিক্স পার্ট, কিছু পড়তে হবে না, এই নোটটাও প্রোভাইড করে দেবো, যেটা প্রথম ক্লাস নিয়েছিলাম সেই নোটটা প্রোভাইড করে দেবো এই নোটের মধ্যে, এই নোটের মধ্যে নেই আর একটা নোটের মধ্যে, ঠিক আছে। তো আসো এদিকে আসো, তো কি বললাম যে এনার্জি হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাবিলিটি, যেটার মধ্যে কাজ করার ক্ষমতা থেকে আমরা এনার্জিটা পাবো, এবং এই অ্যাক্টিভিটিসটা ইউনিভার্সের উপর দেখতে গেলে হিউম্যান অ্যাক্টিভিটিসের ইনভলভ অফ দ্য এনার্জি চার্জেসের উপর ডিপেন্ড করে, কিন্তু উই হ্যাভ টু লার্ন ফর দ্য এনার্জি কনজারভেশন অফ দ্য ইলেকট্রিক্যাল সাইড বা ইলেকট্রিক্যাল প্যারামিটার দেন আদার সাইড। এবং আমরা যদি হিউম্যান বিং এর উপর ডিপেন্ড করে যদি দেখি এনার্জি কি, তাহলে সেটা আলাদা, এবং ইলেকট্রিক্যাল কনজারভেশনের উপর ডিপেন্ড করে এনার্জি দেখি সেটা সম্পূর্ণ আলাদা। তার জন্য এনার্জিকে আমরা ক্রিয়েটেড এন্ড ডিস্ট্রয়েড করতে পারি না, এটাকে আমরা ট্রান্সমিশন করতে পারি, ট্রান্সমিশন বলবো না, ট্রান্সফার করতে পারি এবং কনভার্ট করতে পারি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে। ঠিক তেমনি দেখো একটা লাইট সোর্স থেকে লাইটটা জ্বলছে না, যখন সোর্স দিচ্ছি তখন লাইটটা সোর্স হিসেবে জ্বলছে, ঠিক আছে। এবং তারপরে বলেছিলাম, আমি একটু রিকল করে দিচ্ছি তোমাদেরকে, যাতে করে তোমাদেরকে প্রথম ক্লাসটা কি করেছিলাম তাতে আইডিয়া করতে হবে, তবে আমি এখান থেকে আসতাম, ঠিক আছে। এবং দেখো ক্লাসিফিকেশন অফ এনার্জি, আচ্ছা ক্লাসিফিকেশন অফ এনার্জি এখানেও আছে, যদি আমি পড়াবো তোমাদেরকে এখানে এনার্জি, এই যে ক্লাসিফিকেশন অফ এনার্জি। আচ্ছা ক্লাসিফিকেশন এনার্জিকে কত ভাগে ভাগ করেছিলাম, এটা লিখে রাখো তো সবাই, তিনজনে লিখে রাখো, ক্লাসিফিকেশন অফ এনার্জি, তোমরা প্রথম লেকচারটা দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। যদি দেখেছো কিনা জানি না, মনিকা দেখেছিলে, দেখো দেখে নেবে, আজকে ইউটিউবে আছে বা তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে, প্রথম দিকে নোট ডাউন করে নেবে, আমি নোটটা দিয়ে দেবো, নোট ডাউন করতে হবে না, নোট দিয়ে দেবো তোমাদেরকে, আর ভিডিওটা দেখে দেখে নোটটা মিলিয়ে দিয়ে যাবে, তাহলে বুঝতে যাবে। তো এই ক্লাসিফিকেশনকে এনার্জি কনজার্ভ এনার্জির উপর ডিপেন্ড করে মেনি টাইপস অফ হয়, বাট উই হ্যাভ টু লার্ন ফর দ্য থ্রি টাইপস মেন পার্টস, ঠিক আছে। কি কি হয় অরিজিৎ বলো, দেয়ার আর থ্রি টাইপস, ওয়ান ইজ দ্য কি বলেছিলাম, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনার্জি সোর্স, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনার্জি সোর্স ফার্স্ট, তারপরে বলেছিলাম কি কমার্শিয়াল অ্যান্ড নন কমার্শিয়াল এনার্জি সোর্স অ্যান্ড রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল সোর্স। তাহলে আমরা কমার্শিয়াল নন কমার্শিয়াল ব্যাপারটা বুঝবো এবং রিনিউয়েবল নন রিনিউয়েবল ব্যাপারটা বুঝবো, এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে প্রাইমারি সোর্স আর এনার্জি সোর্স কি বলতে বুঝি। আমি প্রথম থেকেই ভালো করে ডিটেলসে বলে দিচ্ছি যাতে করে তোমাদের ক্লিয়ার থাকে। তো প্রথমত আগে দেখো যে আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনার্জি সোর্স বলতে কি বুঝি, এবং এনার্জি ডিমান্ড কি, সাপ্লাই ন্যাশনাল, এই যে তোমাদের পুরো সিস্টেমের ন্যাশনালিটির উপর ডিপেন্ড করে কতটুকু সাপ্লাই রয়েছে সেটাকে আমাকে সিনারিটিস দেখতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি বলছে দেখো, ওভারভিউ এর মধ্যে এনার্জি সিস্টেমটা কি, আমরা এনার্জি মানে কেন কি বুঝবো, ঠিক আছে। এনার্জি অ্যাকচুয়ালি কেন পড়ছি, আমরা এনার্জি নিয়েই তো সবকিছু কাজ করবো না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পুরো ভাবছো তোমরা পুরো পাওয়ারটা কোথা থেকে আসছে, পুরো এনার্জি থেকে। তাহলে এনার্জি অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রিবিউশন, আমরা করতে গেলে এনার্জি জেনারেশন, কনজামশন, এই পয়েন্টটা মাথায় রাখো, যে একটা এনার্জিকে ইন্টারেস্ট করতে গেলে কি কি করতে হবে, মাথায় রাখতে হবে কি, এক হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে জেনারেশন, কম্পোজিশন, এবং তোমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। এবং ইট ক্যান বি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে প্রাইমারি সেকেন্ডারি এনার্জিকে আমরা অনেকভাবে দেখি। প্রাইমারি সোর্স কোনগুলোকে বলেছিলাম মনে আছে বলো, প্রাইমারি এনার্জি সোর্স কোনগুলোকে বলেছিলাম, এক্সাম্পল বলো, এগুলো শর্ট কোশ্চেনে দেয়া যায় কিন্তু, হ্যাঁ বলে দিলাম শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষা দেয়, বলো প্রাইমারি এনার্জি সোর্স কাকে বলবো, তাকে বলো প্রাইমারি, বলো বলো, ফসিল ফিউল, হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মাথা রাখো, প্রাইমারি এনার্জি সোর্স বলতে কোনটা জানো তো, বাংলা ভাষায় মাতৃভাষা বলতে গেলে যেটাকে আমরা স্টোর করতে পারি, ঠিক আছে। আবার সেটাকে আমরা ফাউন্ড হিসাবে কি হতে স্টোর করতে হবে, যেটা আমার কথা বলে রাখো, এনার্জি অ্যাকচুয়ালি মানে এনার্জি তো আমরা ডিস্ট্রিবিউট করতে পারি না, এবং তোমার কি হতে পারো তোমার
ক্রিয়েটও করতে পারি না। তাহলে প্রাইমারি এনার্জি সোর্স হচ্ছে দোজ আর সোর্স যেটাকে আমরা ফাউন্ড তৈরি করতে পারি এবং স্টোর ইন দা মানে ন্যাচারাল গ্যাসের উপর ডিপেন্ড করে নেচার স্টোর করতে পারি। তাহলে যেটাকে আমরা ইউজেবল করতে পারবো না দ্বিতীয়বারের জন্য, ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য ইউজেবল করতে পারবো না, ঠিক আছে, যেমন পুড়ে গেলে তারপর হচ্ছে সেটাকে ইউজেবল রেকটিফাই করতে পারছি না, মানে হ্যাঁ গোবর গ্যাসটা হবে, গোবর গ্যাসটা হবে তো অবশ্যই, সেটাকে ইউটিলাইজ করে নিচ্ছে আমার গ্যাস হিসাবে, অবশ্যই হবে, ন্যাচারাল গ্যাস হিসাবে বলছি না ওটাকে, ঠিক আছে। তো প্রাইমারি এনার্জি সোর্স বলতে যেটাকে আমরা অ্যাকচুয়ালি সোর্স ইউজ করছি ডাইরেক্টলি, এক কথায় এখানে লিখে রাখো যে আমরা ডাইরেক্টলি কথাটা ইউজ হবে, ডাইরেক্টলি আমি আগেও পড়িয়েছিলাম, এখানে বলছি যে ডাইরেক্টলি ইউজ করতে পারি, ঠিক আছে, ডাইরেক্টলি, ডাইরেক্টলি, ডাইরেক্টলি লিখে রাখো ডাইরেক্টলি। দেখো এনার্জি অ্যাকচুয়ালি পাওয়ার এনার্জি সোর্স ক্যান বি ইউজড ডাইরেক্টলি অ্যাজ দে আর অ্যাপার টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট সাচ দ্যাট কি হতে পারে সোর্স। তাহলে সেদিক থেকে প্রাইমারি সোর্স এনার্জি সোর্স বললে যেটাকে আমরা খুব ইজিলি ভাবে ইউজ করতে পারি ডাইরেক্টলি ভাবে, যেটাকে আমরা কোনোভাবেই কি করতে পারি না, কি করতে পারি না বলো, নেক্সট সেকেন্ডলি কোনো ইউজ করতে পারি না, মানে ইউটিলাইজ করতে পারি না, মানে রেকটিফাই করে। তার জন্য কি বলছে দেখো এখানে কিছু কিছু সাম এক্সাম্পল রয়েছে। প্রাইমারি এনার্জি রেফার টু দ্য র এনার্জি সোর্স দে আর দ্য ডাইরেক্টলি অ্যাভেলেবল ফ্রম দ্য নেচার। ধরো ডাইরেক্টলি বলতে কি, কয়লা আসলো, কয়লাকে ডাইরেক্ট পুড়িয়ে দিলাম, সেখান থেকে গ্যাস তৈরি হলো, সেই গ্যাস থেকে কি হচ্ছে হিট, স্টিম জয়লা গ্যাস তৈরি হলো, সেই গ্যাস থেকে যে হিট তৈরি হলো, হিট থেকে কি হচ্ছে আমাকে বলো তো, যে জলটা স্টিম যাচ্ছে, স্টিমটা কি হচ্ছে বয়লার থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে তোমার টারবাইন, টারবাইনকে ঘুরে দিচ্ছে, টারবাইন থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে উইদাউট এনি কনভারসেশন, ঠিক আছে। হ্যাঁ বলো কিছু বলছো। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে তোমাকে এক্সাম্পল মনে রাখতে পরীক্ষার জন্য শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ফসিল ফিউল। ফসিল ফিউলের মধ্যে কি কি হয়, যেমন কয়লা হয় স্যার, অয়েল হয়, ন্যাচারাল গ্যাস হয়, ঠিক আছে, মোস্টলি কমন সোর্স অফ দ্য প্রাইমারি এনার্জি, আমরা বেশিরভাগ কিন্তু প্রাইমারি এনার্জি সোর্সটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা অ্যাপস থেকে দেখা যাচ্ছে তো, দেখতে পাচ্ছ তোমরা তো অ্যাপস থেকে কেউ একজন দেখছো তো, দেখে নাও, ঠিক আছে। 2 নম্বর কি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স, ভালো করে মাথায় রাখবে, রিনিউয়েবল সোর্সের এক্সাম্পল সোলার, উইন্ড, বায়োমাস, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, জিওথার্মাল, এগুলো হচ্ছে তোমাদের রিনিউয়েবল এনার্জি পাওয়ার সোর্সের এক্সাম্পল। এই চারটে তোমাদের প্রাইমারি সোর্সের এক্সাম্পল কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে নিউক্লিয়ার, নিউক্লিয়ার এনার্জি কি, নিউক্লিয়ার এনার্জি হচ্ছে একটা কি হচ্ছে, আমরা জানি ইউরেনিয়াম থোরিয়াম দিয়ে আমরা কি করি মেটেরিয়াল একটা ইউজ করি, যেটাকে ইউরেনিয়াম রিয়াকশন তৈরি করি রিয়াক্টরের মাধ্যমে, ঠিক আছে। নাও হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো এইগুলো হচ্ছে তোমার প্রাইমারি সোর্সের মধ্যে পুরো পড়বে। প্রাইমারি সোর্সের ক্লিয়ার হয়েছে মনিকা, জেলি, জীবিকা, বলো, অরিজিৎ, এই হ্যাঁ এগুলো এক্সাম্পল, এইগুলো অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষায় দেবে শর্ট কোশ্চেনে, যে তোমাদেরকে জিজ্ঞেস করে প্রাইমারি এনার্জি সোর্সের এক্সাম্পল গুলো কি কি হতে পারে, 1 নম্বরে দিল, ঠিক আছে, তখন তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, বুঝেছো। হ্যাঁ মানে যেটা রয়েছে সেটাকে আমরা ডিস্ট্রয়েড বা কেট, মানে অ্যাকচুয়ালি তোমাকে ধরো কয়লা, কয়লাকে তুমি কি আবার পুড়িয়ে তার নেক্সট যেটা আসছে সেটা কি কাজে লাগাও না তো। কয়লা আসলো, কয়লাকে আমরা কি করছি ডাইরেক্ট কি হচ্ছে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে ডাইরেক্ট কি হচ্ছে হিট করছি, বয়লারে বয়লার দিচ্ছি না, ডাইরেক্টলি সোর্স হিসাবে কাজ করবে। যেমন তোমার ইলেকট্রিক, তোমার ধরো ইলেকট্রিক না, তোমার ওই বাইক, বাইকের ক্ষেত্রে কি হয়, পেট্রোল ভরছো, ডাইরেক্ট পিক আপ মারছো, পেট্রোল শেষ হচ্ছে, গাড়ির তেল আবার ভরছো, ঠিক তেমনি কি হচ্ছে ফোর হুইলার, ডিজেল, তো সেই দিক থেকে পুরো ডাইরেক্টলি। যেমন ন্যাচারাল গ্যাস, তোমার যেমন ওই যে বললো যে তোমার কি বললো বলো তো, ওই যে তোমার অরিজিৎ বললো গোবর গ্যাস, গোবর গ্যাসটা হবে অবশ্যই ন্যাচারাল গ্যাস। গ্যাসটা কি হচ্ছে গোবরটাকে এক জায়গায় স্টোর করে সেখান থেকে গ্যাস তৈরি করে সেখানে কি হচ্ছে ইলেকট্রিসিটি, মানে আমরা গ্যাসের রান্নার কাজে কাজ লাগাচ্ছি, ঠিক আছে। বুঝতে পারছো জীবিকা কি বলছি, মনিকা বুঝতে পারছো। হুম, এগুলো এগুলো মাথায় রাখতে হবে। সেকেন্ডারি সোর্স বলতে কি বলতো, যেটা প্রাইমারির পর কনভার্ট হয়ে সেকেন্ডারিতে কনভার্ট হবে, লাইক এক্সাম্পল কি হতে পারে বলতো, মানে অ্যাকচুয়ালি সেকেন্ডারি এনার্জি হচ্ছে যেটাকে প্রাইমারি থেকে কনভার্ট করতে পারবো আমরা। ধরো সাপোজ প্রাইমারি ক্ষেত্রে কি হতে পারে, এই যে ধরো তোমার বললাম পেট্রোল, ডিজেল, এগুলো কি অ্যাকচুয়ালি আমরা এই যে তেলটা উৎপাদন করছি কোথা থেকে করছি, তেলটা উৎপাদন কোথা থেকে হচ্ছে, খনিজ,
খনিজ রয়েছে নিশ্চয় মাটির নিচে অনেক দিন ধরে পড়ে 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 নিশ্চয় জানো কিভাবে তেলটা তৈরি হচ্ছে, কয়লা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে যে কোনো আমরা খনিজ যখন তৈরি হচ্ছে কোন অনেক বছর ধরে গাছ পড়ে 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 সেখানে কয়লা তৈরি হয়েছে, ডাইরেক্টলি সোর্সটা সেখানে তৈরি হচ্ছে, কয়লা তুলে নিয়ে এসছো কাজে লাগাচ্ছ, সেই কয়লাটা হচ্ছে প্রাইমারি সোর্স, সেই কয়লাটা যখন কাজে লাগাচ্ছ তাহলে প্রাইমারি সোর্সের রেসপেক্টে সেকেন্ডারি সোর্সকে ইউজ করছি। তাহলে সেকেন্ডারি এনার্জি সোর্স কাকে বলবো? secondary energy source of the energy that can be converted by the primary source of the energy available মানে একবারে কি হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি সোর্সের রেসপেক্টে কিন্তু আমাকে সেকেন্ডারি সোর্সটা বার করছে। ঠিক আছে, নাও এক্সাম্পল কি হতে পারে? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি হতে পারে? কি কি আমরা কয়লাকে পুড়িয়ে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করছি, সেই ইলেকট্রিসিটি আমরা ইউজ করছি। আবার যেমন উইন্ড থেকে আমরা কি জানো নিশ্চয়ই ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। তারপর ন্যাচারাল গ্যাস, সোলার, এইসব জায়গা থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। ঠিক আছে, 2 নম্বর কি পয়েন্ট হতে পারছে? পেট্রোলিয়াম প্রোডাকশন। পেট্রোলের প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে, গ্যাসোলিন বা তোমার যে শীতকালে যে ইয়ে মাখছো, বোরোলিন মাখছো, ভেসলিন মাখছো, তো সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? ডাইরেক্ট তৈরি হচ্ছে না, ফর্ম অফ তৈরি হচ্ছে, পেট্রোলিয়াম থেকে তৈরি, অনেক রকম গ্লিসিন থেকে তৈরি হচ্ছে, অনেক রকম মিক্সন কেমিক্যাল রিয়েকশন করে তৈরি হচ্ছে। ঠিক তেমনি সেটাকে সেকেন্ডারি ওয়ে বলা হচ্ছে। ঠিক আছে, যেমন রিফাইন ন্যাচারাল গ্যাস, ধরো রিফাইন তেল তৈরি করা হয়। তো রিফাইন তেল যখন তৈরি করা হচ্ছে, রিফাইন তেলটা কি ডাইরেক্টলি আমি পেয়ে যাচ্ছি কোথা থেকে? না, প্রথমে কি গাছ থেকে, পাইন গাছ থেকে আমরা কি করছি, সেই ফলটাকে তুলে কাটছি, কাটার পর সেটাকে শোধন করছি, শোধন করার পর সেটাকে রেকটিফাই করে তারপরে স্টোর করে সেটা কি করছে, আমরা একটা জায়গা থেকে তেল তৈরি করছি, আর সেই তেলটা কম্প্রেশন করে ট্রান্সপোর্ট করে একটা স্টোর করছি। বেশ, এটুকু। হিটের ক্ষেত্রে সেম। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ডারি আর প্রাইমারি ক্ষেত্রে, এইগুলো মাথায় রাখতে হবে। এবার তোমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন হয়? পরীক্ষায় কিরকম কোশ্চেন হয়, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ক্ষেত্রে পার্থক্য জিজ্ঞেস করে, এক্সাম্পল জিজ্ঞেস করে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। বেসিস পার্টটা ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হয় না বলো? এগুলো আমি ক্লাস দিয়েছিলাম আগে, ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হয় না? এগুলো বেসিক্স আগেও পড়েছে। দেখো ফি সাবজেক্ট প্রথম যখন পড়েছিলে মনে আছে, যখন প্রথম ফি সাবজেক্ট পড়েছিলে মনে আছে কিনা জানি না, তো প্রথম যখন ফি সাবজেক্ট পড়েছিলে এনার্জি দিয়ে পড়েছিলে না প্রথমে, মনে আছে? বলো, ফি সাবজেক্ট যখন পড়েছিলে বলো, ফি সাবজেক্ট এনার্জি দিয়ে পড়েছিল না? কনজারভেশন এনার্জি সোর্স, নন কনভার্সন এনার্জি সোর্স, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স পড়েছিলে না? ঠিক তেমনি এগুলো এখানে পড়তে হচ্ছে, কারণ কি তোমাদের সোর্স সম্পর্কে না আইডিয়া হলে এগুলো বুঝতে পারবে। নাও দেখো এখন রয়েছে এনার্জি ডিমান্ড বলতে কি বোঝো? এনার্জি ডিমান্ড বলতে অ্যাকচুয়ালি যে আমার যতটুকু সোর্স সোর্স রয়েছে, মানে ধরো আমার এই বাড়িটার কথা বললাম, এই বাড়ি একটা বাড়ি, এই বাড়িটার কথা বলছি, এই বাড়িটার মধ্যে আমার 200 ওয়াট লাগছে। ঠিক আছে, 200 ওয়াটের মধ্যে আমার ডিমান্ড হচ্ছে তোমার 4 টাকা পার পাইস, 4 টাকা পার ইউনিট। ঠিক আছে, 4 টাকা পার ইউনিট। কিন্তু এই 4 টাকা পার ইউনিট 200 ওয়াটের জন্য যদি খরচা হয়, যদি এনার্জি ডিমান্ড আমার এই 100 ওয়াট হয়ে যায়, আমি ইউজ করছি 100 ওয়াট, 200 ওয়াট লাগবে না আমার, তখন কি তোমার এই 400, এই 4 টাকাটাই ধরে দিতে হবে। তোমাকে কিন্তু এমন ভেবো না যে তোমার 4 টাকা ফিক্সড, এটা এনার্জি ডিমান্ডটা ফিক্সড। ভালো করে বোঝো, এই 4 টাকাটা ফিক্সড, কিন্তু তোমার 200 ওয়াট খরচা তোমার পুরো লিমিটেড দিয়ে দিয়েছে, তুমি খরচা করছো 100 ওয়াট, 100 ওয়াট তো মাতাচ্ছি, কনজামশন করছি, তাহলে আমার কি টাকা কমবে? টাকা কমবে, কিন্তু এই টাকার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে ক্যালকুলেট হবে। এমার অ্যাকচুয়ালি এনার্জি ডিমান্ড বলা আছে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ারমেন্ট অফ সেক্টর, বিভিন্ন রকম সেক্টরে লাগে। ধরো সাপোজ মনিকার বাড়ি, জীবিকার বাড়ি, আর তোমার বাড়ি, অরিজিতের বাড়ি, তিনটে বাড়িতে 3 রকম ভাবে সেট আপ রয়েছে তোমাদের লাইট, তোমাদের পুরো সোর্স। তিনটে সোর্সের উপর ডিপেন্ড করে তিনটে জায়গাতে নিশ্চয়ই ডিপেন্ড হবে, তো এনার্জি কনজাম্পশন হয়, তাই না? হ্যাঁ কি না বলো? ধরো সাপোজ অরিজিতের বাড়িতে হচ্ছে পার ডে এত ইলেকট্রিসিটি তৈরি হতে পারে বা তোমার ইউটিলাইজ হয়, ওর বাড়িতে এত ইউটিলাইজ হয়, এর বাড়িতে এত ইউটিলাইজ, তাহলে কি হচ্ছে এনার্জি ডিমান্ড যার যতক্ষণ লাগবে তার উপর ডিপেন্ড করে কিন্তু সেখানে ততটুকু পরিমাণে কনজাম্পশন করতে পারবো। তাহলে কি বলছে, এনার্জি ডিমান্ড রেফার টু দা অ্যামাউন্ট অফ এনার্জি যেটাকে আমরা করতে পারি রিকোয়ার্ড টু দা বাই ডিফারেন্ট সেক্টর। ঠিক আছে, অ্যান্ড ইকোনমিক্যালি ইনক্রিজ। কি কি হতে পারে ডিফারেন্ট সেক্টরের মধ্যে? প্রথম হচ্ছে রেসিডিয়াল সেক্টর। রেসিডিয়াল সেক্টর বলতে কোনটাকে বলবো? রেসিডিয়াল সেক্টর বলতে, ঠিক আছে, রেসিডিয়াল সেক্টর বলতে কোনটাকে বলি বলতো? রেসিডিয়াল সেক্টর হচ্ছে এনার্জি ফর ইউজ লাইটিং, যে এনার্জি করছে আমরা রেসিডিয়াল পারপাসের ক্ষেত্রে হিটিং হতে পারে, কুলিং হতে পারে, কুকিং হতে পারে। রেসিডিয়াল মানে কি, যে সমস্ত বাড়িতে আমরা ইউজ করি সেক্টর,
ধরো তোমার বাড়িতে যাতে লাইটিং সিস্টেম ইউজ হচ্ছে, ঠিক আছে, এই ঠান্ডা এসেছে, হিটার ইউজ করেছো, কুলিং করছো তো গরমকালে কুলার ইউজ করছো, আবার কুকিং এর ক্ষেত্রে সেখানে কিন্তু লাইটিং ইনস্টল করছো। তার মানে আমাকে মাথায় রাখতে হবে যে একটা রেসিডেন্ট পারপাসের ক্ষেত্রে যেমন যতটুকু আমার ডিমান্ড দরকার এইসব পারপাসের ক্ষেত্রে ততটুকু আমার এনার্জিটাকে ততটুকু আমার কি কনজাম্পশন করতে হবে ততটুকু। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে দেখো কমার্শিয়াল সেক্টর। কমার্শিয়াল সেক্টর কি কি হতে পারে? এনার্জি রিকোয়ার্ড অফিসে যে সমস্ত লাগে, রিটেল প্রাইসে যে সমস্ত লাগে, পাবলিক সার্ভিসে যে সমস্ত লাগে, যেমন ধরো পার্ক, পাবলিক সার্ভিস, যেমন ফুটওভার, ঠিক আছে, যেমন ওয়ার্ক হাঁটছো যেখান থেকে, বা রেল স্টেশনের প্ল্যাটফর্ম, তো সব জায়গা থেকে কিন্তু আমরা এখানে কমার্শিয়ালের ক্ষেত্রেও আমরা কিন্তু সেক্টরটা ইউজ করি। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা কি হতে পারে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে ধরো সবার কোনো একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, সেখানে হচ্ছে তোমার ম্যানুফ্যাকচার হচ্ছে সারা দিন 24 ঘন্টাই প্লাস আরো 8 ঘন্টা ডিউটি করে তোমাকে কিন্তু করা হচ্ছে। মাইনিং, কনস্ট্রাকশন, ঠিক আছে, এবং আদার যে সমস্ত ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস উপর ডিপেন্ড করে এনার্জিগুলো আমাকে ডিমান্ড লাগবে। ধরো একটা ইন্ডাস্ট্রি বললাম, এই একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি হচ্ছে মারুতি সুজুকি, অর্থাৎ তোমার মারুতি যে সমস্ত ফোর হুইলার রয়েছে সেটাকে ডেভেলপ করছে বা সেটাকে তৈরি করছে। এ যখন তৈরি করছে নিশ্চয়ই এর সেক্টর গুলো সম্পূর্ণ আলাদা থাকবে। এইটা ধরো সেক্টর গুলো সম্পূর্ণ আলাদা আলাদা আছে। কেউ হয়তো লাইটিং সিস্টেমে রয়েছে, কেউ হয়তো গ্লাসের সিস্টেমে রয়েছে, কেউ মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, কেউ আবার ইলেকট্রনিক্স এর পারপাসে রয়েছে, ড্রাইভ করছে এখন যেহেতু ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে। তো সেদিক থেকে প্রত্যেকটা সেক্টরে কি হচ্ছে, নিজস্ব ম্যানুফ্যাকচার যখন নিডেড লাগছে, তখন কি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আলাদা করে ডিমান্ড লাগছে, ঠিক আছে, এনার্জির জন্য। তখন সেক্ষেত্রে থেকে আমাকে মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু লাগে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা রয়েছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হবে? এনার্জি ইউজড বাই ভেহিকেলস, ঠিক আছে, এয়ারক্রাফট, ঠিক আছে। ভেহিকেল বলতে কি বলতো, যে সমস্ত ফোর হুইলার গুলো দেখেছো, বা এয়ারক্রাফট বলতে যে সমস্ত যুদ্ধ বিমান, জাহাজ বিমান, বা তোমাদের যে সমস্ত হেলিকপ্টার বা এলিপ্লেন, যে সমস্ত জায়গা স্লিপ জাহাজ, যে সমস্ত গুড গুলো আমরা মানে এক জায়গা থেকে নিয়ে যাই, ঠিক আছে, জাহাজের মধ্যে নিয়ে যায়, তো সেদিক থেকে পপুলেশন রয়েছে, ট্রান্সপোর্ট করছে, এনার্জি তো অবশ্যই দরকার, তাই না? কারণ এনার্জি যদি না থাকে তা তুমি কি করে ভিজুয়ালিটি দেখবে, তাই না? তো সেদিক থেকে তোমাদের মাথায় যতটুকু থাকবে যে এনার্জি ডিমান্ড বলতে যদি কি বলে, তখন এই 5টা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, 4টে পয়েন্ট, ঠিক আছে। এবার এনার্জি ডিমান্ড কাকে বলছে দেখো। এনার্জি ডিমান্ড ইজ দ্য ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্যাক্টর অফ দ্য সাচ অ্যাজ কি হয়, পপুলেশন গ্রোথ, ঠিক আছে, এই পয়েন্টগুলো মাথায় রাখো তো, এই পয়েন্টগুলো মাথায় রাখো। পপুলেশন গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, তারপরে তোমাদেরকে টেকনোলজিক্যালি উপর ডিপেন্ড করে অ্যাডভান্সমেন্ট কি করে হচ্ছে, এনার্জি এফিসিয়েন্ট কি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এনার্জি ডিমান্ড কেন করব, এনার্জি ডিমান্ড করব, আমার এনার্জি ডিমান্ড কেন দরকার হচ্ছে? এনার্জি ডিমান্ড এই জন্যই দরকার হচ্ছে, যে কোনো আমরা ডেভেলপ, যে কোনো একটা ইকোনমি ডেভেলপ করতে পারি, ইউটিলাইজ করতে পারি আরবানাইজেশনের উপর ডিপেন্ড করে, বা কোনো একটা পপুলেশন গ্রোথের জন্য, বা একটা টেকনিক্যালজি অ্যাডভাইসমেন্টের জন্য, বা এনার্জি এফিসিয়েন্সির জন্য আমরা কিন্তু ইউজ করতে পারছি। নাও এনার্জি এফিসিয়েন্সি, এনার্জি ডিমান্ড গেল। এনার্জি সাপ্লাই কাকে বলবো? সবাই জানো কম বেশি। এনার্জি সাপ্লাই মেনলি হচ্ছে তোমাদের 3 রকম হয়, ঠিক আছে। এনার্জি সাপ্লাই রেফার টু দ্য একটা কি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, তারপর তোমাদের ইম্পোর্টস করছে, তারপর তোমার ডিস্ট্রিবিউশন হচ্ছে, তারপর সেটা রিসোর্স হিসেবে কাজ করছে। এক হচ্ছে তোমাদের ডিমান্ড, ডোমেস্টিক যে সমস্ত প্রোডাকশন তৈরি হচ্ছে, যেমন তোমার ধরো ডোমেস্টিক ক্ষেত্রে যেমন তোমরা আমরা ইউজ করতে পারি কয়লাকে পুড়িয়ে, আমরা অনেক সময় গ্যাস যাদের বাড়িতে নেই, আগেকার যুগে কয়লাকে পুড়িয়ে আমরা রান্না করা হতো, এখন তো অলরেডি অনেক জ্বালানি হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, অয়েল, অ্যাজ ওয়েল আইজ জেনারেটিং পারপাসে হচ্ছে রিনিউয়েবল যে সমস্ত পাওয়ার, সোলার, উইন্ড, হাইড্রো। এমনকি সবার বাড়িতে এখন বেশিরভাগ দেখবে ওই সোলার থেকে সূর্য রশ্মি থেকে ডাইরেক্ট টানলো, টানার পর সেখানে একটা কোনো একটা ধরো এমন একটা ইলেকট্রিসিটি জেনারেট করে মাইক্রো ওভেন চালাচ্ছে, বা তোমার ধরো ইন্ডাকশন কুকার চালাচ্ছে। তো সেদিক থেকে তোমাকে এনার্জি সাপ্লাই এখান থেকে পেতে পারি। ইম্পোর্টস কি কি হতে পারে? যে সমস্ত কান্ট্রি গুলো মেবি এখনো ইম্পোর্টিং করতে পারে এনার্জি রিসোর্সের উপর ডিপেন্ড, সেখানে কিন্তু আরো ন্যাচারাল গ্যাস ইউজ করা হয়, ঠিক আছে, ডোমেস্টিক প্রোডাকশন ক্ষেত্রে তেমন ইনসাফিসিয়েন্ট। যেমন তোমাকে বললাম, যেমন আগেকার যুগে গ্রামের দিকে, বিশেষ এখনো হয় গ্রামে অনেক কিছু প্রত্যন্ত, অনেক দেখবে অনেক গ্রাম আছে এখনো, যেখানে এখনো কোনো ইলেকট্রিসিটি খুব একটা পৌঁছাতে পারে না। তা তারা কি বেঁচে থাকছে না, বেঁচে থাকে না, বা না তারা খাচ্ছে না, তারা ইয়ে করছে না, তাদের জন্য মেনলি হচ্ছে কি, এই ন্যাচারাল গ্যাসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে কি, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার কি কি রয়েছে? এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এখন দেখতে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, রিফাইনিং করা হচ্ছে, স্টোর করা হচ্ছে, ট্রান্সমিশনের মাধ্যমে নিয়ে আসছে, নেটওয়ার্ক মাধ্যমে হচ্ছে, পুরো পুরো সেক্টরটাকে এনার্জি সাপ্লাই
প্রোভাইড করছে। ঠিক আছে, ন্যাশনাল এনার্জি কি কি রয়েছে, ন্যাশনাল এনার্জি এখানে পড়তে হবে তোমাদেরকে। ন্যাশনাল এনার্জির মধ্যে ন্যাশনাল মিক্স কিছু হয়, ন্যাশনাল সিকিউরিটি থাকে, ন্যাশনাল ট্রান্সপোর্ট থাকে, এইগুলো তোমাদের খুব একটা দেখতে হবে না, কিন্তু হ্যাঁ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দেখতে খুব একটা ন্যাশনালটা দেখতে হয় না, তোমার এই তিনটে চারটে দেখলে হবে। ঠিক আছে, ন্যাশনালটা তুমি শুধুমাত্র মনে রাখবে, ন্যাশনাল এখানে ক্ষেত্রে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে কিছু, যেমন তোমার ধরো এনার্জি যে সমস্ত ন্যাশনালিটি বলতে কি বলতো, ফসিল ফিউল এবং রিনিউয়েবল বা রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের উপর ডিপেন্ড, যে কোনো পাওয়ার প্ল্যান্টের উপর ডিপেন্ড করে যে সমস্ত কান্ট্রি। ঠিক আছে, ন্যাশনাল মানে কি আমার পুরো পুরো কান্ট্রি এনার্জির যত সিকিউরিটি রয়েছে সেটাকে অন্যান্য কান্ট্রির সঙ্গে তো মিক্স করছি। ধরো সাপোজ লাইক ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের প্রথম নাম বলা উচিত, ঠিক আছে, কারণ পার্শ্ববর্তী দেশ এখন তো যা অবস্থা দেখতেই পাচ্ছ। তারপর শ্রীলঙ্কা রয়েছে, ঠিক আছে, তারপর নেপাল, ভুটান, তো পরবর্তীকালে আরো অনেক দেশের সঙ্গে ঠিক আছে যুক্ত হচ্ছে। তাহলে যখন তাদের তাদের সাফিসিয়েন্ট অফ এনার্জি থাকবে না, তখন কি হবে, আমাদের ইন্ডিয়া থেকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কনজাম্পশন হিসাবে তারা ইউজ করতে পারে। সেই জন্য আমরা এনার্জি সিকিউরিটি রাখি। তার জন্য কি হচ্ছে, সিকিউরিটি এনার্জি অ্যাবিলিটি তো সিকিউরিটি কান্ট্রির উপর ডিপেন্ড করে, রিলায়েবিলিটি থাকে সাপ্লাই এনার্জি, পপুলেশন থাকতে হবে, এগুলো তোমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসের উপর ডিপেন্ড করে ইউজ করা হয়। কিন্তু আমার মতে এই ন্যাশনাল এনার্জি যেটা আছে, তোমাদের ন্যাশনাল এনার্জি এটা খুব একটা না দেখলেও চলবে, কিন্তু সব ফর্মুলাগুলো এই তোমাদের পয়েন্টগুলো দেখে যাও, এনার্জি অ্যাক্সেস কি হয়, ক্লিমেট গোলস কি কি আছে, এক্সাম্পল গুলো থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে। তোমাদের ন্যাশনাল যে এনার্জি এক্সাম্পল যে ছিল সেখানে তোমার শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে। সেখানে শর্ট কোশ্চেনের মধ্যে কি হয় বলতো, প্রাইমারি এনার্জি সোর্সের উপর ডিপেন্ড করে কয়লা। ঠিক আছে, যেমন আমরা কয়লা মেবি স্টিল প্লে একটা ডোমেস্টিক ডোমেটিয়াল রোলের উপর ডিপেন্ড করে ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি কি হয়েছে, কয়লাকে আগে বহু মানুষ ইউজ করতো। দেখবে অনেক সময় একটা মুভিতে, গুন্ডা মুভিতে দেখেছিলে যে কয়লাকে কিভাবে নামানো হচ্ছে, ওই কয়লাকে আবার মানুষ নিয়ে যে বাজারে বিক্রি করছে, বিক্রি করে আবার সেখান থেকে কিনে নিয়ে কেস জ্বালানি হিসেবে কাজ করছে। বা এখন দেখবে বেশিরভাগ অনেক দেশে ঘরে দেখবে যে কয়লাকে মানে অনেক সময় দেওয়া হচ্ছে কি গুল আকারে। ঠিক আছে, সেই গুলগুলোকে নিয়ে যেয়ে কি করা হয় বলতো, ছোট ছোট গোল 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 কালো কালো গুল দেখেছো তো, চা তৈরি করার আগে ওগুলোকে দিয়ে দিল, দেওয়ার পর হালকা করে আঁচ তৈরি হয়ে গেল। আঁচ তৈরি হওয়ার পর কি হচ্ছে, জ্বলতে থাকে, চলতে থাকছে, ঘন্টার পর ঘন্টা চলতে থাকছে। সেটাকে এটা প্রাইমারি যে সোর্সের উপর ডিপেন্ড করে কয়লাকে দিয়ে তৈরি করা, ইনভেস্টমেন্ট করা হচ্ছে। তো এইগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল অনেক কিছু যেসব জায়গায় এখন ইলেকট্রিসিটি পৌঁছায় সেই সব জায়গায় কিন্তু আমরা ন্যাশনাল এনার্জি সোর্সটাকে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাই। কিন্তু এনার্জি ডিমান্ডটাও দেখতে পাই, ন্যাশনালের উপর ডিপেন্ড করে এনার্জি সাপ্লাই, যেমন পড়ালাম তোমাদেরকে সেইগুলো হচ্ছে এখানে ফিচার হিসাবে লেখা হয়েছে। এটা বেসিক্স পার্ট পুরোটা, ওখান থেকে এতখানি পর্যন্ত পুরো এনার্জি পার্টটা পুরো বেসিক্স পার্ট। এখান থেকে যারা কোশ্চেন করবে এনার্জি কনজারভেশন তোমাদের করতে গেলে প্রথমত যেটা করতে হবে, এনার্জি কাকে বলে, প্রাইমারি এনার্জি সোর্স এবং সেকেন্ডারি এনার্জি সোর্স বলতে কি বোঝো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা পড়তে হবে তোমাদেরকে মেনলি, এখান থেকে শুরু হবে তোমাদের মেন টপিক, এনার্জি কনজারভেশন অ্যান্ড এনার্জি অডিট। দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো 3 নম্বর কোশ্চেনের জন্য। কোশ্চেনটা আসবেই, কোশ্চেনটা আসবে, কি আসবে, এনার্জি কনজাম্পশন বলতে কি বোঝো, এনার্জি অডিট বলতে কি বোঝো। তার এই দুটো কোশ্চেন ডেফিনেশন ভালো করে করে যাবে, নোটের মধ্যে যা দিয়েছে সেগুলো কি করবে। দেখো এখানে কি বলেছিল, যে কনসেপ্ট নিতে বলেছে, নিড আর ডেফিনেন্স কি কি রয়েছে। এনার্জি কনজাম্পশন কাকে বলবো, এনার্জি কনজাম্পশন বলছে অ্যাকচুয়ালি রেফার টু দ্য পার্টিকেলস। ঠিক আছে, যে প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে ইউজ করছি লেস অফ এনার্জি থেকে আমরা মোর নাম্বার অফ এফিসিয়েন্সি তৈরি করতে পারবো। এবং সেখানে মাথায় রাখতে হবে রিডাকশন অফ দ্য আননেসেসারি এনার্জি কনজাম্পশন করতে পারবো। সেই সমস্ত অ্যাক্টিং দ্য রিডিউস টোটাল ডিমান্ডটা যতটুকু লাগে সেই এনার্জি থেকে একটা বিহেভিয়ার চ্যালেঞ্জের উপর ডিপেন্ড করে সেটাকে আমরা অপটিমাইজ করতে হবে অ্যাক্সেসটাকে, সেটাকে এনার্জি কনজাম্পশন। এনার্জি কনজাম্পশন এক কথা যদি বাংলা ভাষায় বলি, যে পাতি বাংলা ভাষায় যদি বলি, এনার্জি কনজাম্পশন কি, একটা ইউটিলাইজেশন প্রসেস অফ লেস এনার্জি পাওয়ার, মানে কম পাওয়ার অফ এনার্জি থেকে মোর পাওয়ার এফিসিয়েন্সিকে তৈরি করার উপর যতটুকু কর্তব্য তোমার আননেসেসারি এনার্জি কনজাম্পশন করতে হয়, মানে আননেসেসারি যেগুলো দরকার নেই তার বাদ দিয়ে যে সমস্ত এনার্জিগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারবো, মানে এক মিনস ইনভলভ অফ দ্য রিডিউস দ্য টোটাল ডিমান্ড, যতটুকু ডিমান্ড দরকার সেই ডিমান্ডের উপর ডিপেন্ড করে যতটুকু এনার্জিটাকে আমার থ্রো অফ দ্য বিহেভিয়ার চেঞ্জেস ক্ষেত্রে কাজে লাগছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন। মানে এনার্জি কনজারভেশন মানে তুমি ধরো একটা তোমার যতটুকু লাগবে তুমি ততটুকুই নিয়েছো, তার বাইরেও তুমি ইউজ করছো, তোমার সেটা লাগবে না। ঠিক আছে, সেটা অপটিমাইজ প্রসেসের মধ্যে পড়ছে না।
তাহলে অ্যাকচুয়ালি ইমপ্রুভ দ্য টেকনোলজির উপর ডিপেন্ড করে। যদি এনার্জি কনজারভেশন কাকে বলবো, এনার্জি কনজারভেশন মানে তুমি একটা মোটর চালাচ্ছ, সেই মোটরটা হচ্ছে এত কিলোওয়াট দিয়ে চলবে, তুমি কেরামতি করে কি করছো, ওই লসটাকে কনসিডার করে নিচ্ছ আরো, তা তোমার তো এনার্জি কনজারভেশন হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি বলতে পারো যেটাকে তোমার লস হয়ে যায়, সেই লসটাকে বাদ দিয়ে প্রফিট, মানে প্রপার প্রপার প্রফিট যে তোমার এনার্জি থাকবে সেটাকে নিয়ে কাজ চালানোর প্রসেস, এক কথায় এনার্জি কনজারভেশন। ঠিক আছে, নিট কিছু রয়েছে, নিড গুলো ভালো করে পড়ে নেবে, কারণ কি ডেফিনেশন হচ্ছে নিডটা দিয়ে দেয়, হোয়াই নিড অফ দ্য এনার্জি কনজারভেশন, কেন প্রয়োজনীয়তা আমার দরকার। এক নম্বর হচ্ছে আমার এনভায়রনমেন্টে যে সমস্ত প্রোটেকশন আছে, এনার্জি কনজারভেশন করে আমরা এখান থেকে বুঝতে পারি যে এনভায়রনমেন্টের প্রোটেকশনটা কি হবে। যেমন কনস্ট্রেন্ট অফ দ্য এনার্জি রিডিউস, গ্রিন হাউস গ্যাসটাকে বা যে সমস্ত আমাদের এফেক্ট গুলো হয়, ক্লাইমেট চেঞ্জ হয়, সেক্ষেত্রে থেকে আমাকে রিডিউস করতে হয় নিড গুলো। ঠিক আছে, এনার্জি কনজারভেশন করে। ঠিক আছে, এনার্জি কনজারভেশন যত কত ভালো করতে পারবে, তত তোমার এনার্জি, তোমার এই গ্রিন হাউস গ্যাস গুলো যে যাচ্ছে, বা তোমার যে সমস্ত ক্লাইমেট যে চেঞ্জেস হচ্ছে এর মধ্যে বিরাট, এই যে সময় ধরো সাপোজ এই কিছু যখন শীত পড়ছিল, শীত পড়ার সময় শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে, অনেক সময় ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে, অনেক সময় বিশুদ্ধ এনভায়রনমেন্টটা কি হচ্ছে, পুরো ছড়িয়ে যাচ্ছে। সেটা থেকে আমরা কিন্তু এই এনার্জি কনজারভেশন যত ভালো বেস্ট করতে হবে, তত কিছু এই এক্সট্রা ম্যানিপুলেশন অফ দ্য অপটিমাইজেশন যেটা হচ্ছে প্রসেসটা, সেটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে পুরোটা হচ্ছে আমরা ধরে রাখতে হবে। সেটা এনভায়রনমেন্টের মানে প্রোটেকশনের উপর ডিপেন্ড করেই চলবে, ক্লাইমেট মানে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট যাতে না পড়ে। ঠিক আছে, ইম্প্যাক্ট যেগুলো পড়ছে সেই ইম্প্যাক্ট গুলো না পড়ে। ঠিক আছে, এক দু নম্বর নিট দরকার, কস্ট সেভিং। আমরা ধরো এই এনার্জি কনজারভেশন করে আমরা কি করতে পারি, অনেকটা কস্ট সেভিং করতে পারি। ধরো সাপোজ একটা ইন্ডাস্ট্রিতে ধরো 132 কেজি সাবস্টেশনে পুরো লাইনটা ওদের কাছে গেছে, ঠিক আছে, তো এই 132 কেজি সাবস্টেশন থেকে যে পাওয়ারটা যাচ্ছে, সেখান থেকে আমি ধরলাম 200 অ্যাম্পিয়ার যাচ্ছে। এই 200 অ্যাম্পিয়ারটাও লাগবে না, লাগবে 150, কিন্তু 50 অ্যাম্পিয়ার কেন ইউজ করছে, তার জন্য বলছে কি হবে, তুমি সেভিং অফ কস্টটাকে কিন্তু রিডিউস করতে, মানে অ্যাকচুয়ালি রিডাকশন অফ কনজাম্পশন করে, যদি তুমি এনার্জি কনজাম্পশন যদি কম রিডিউস করো, তাহলে লিড লো, মানে অ্যাকচুয়ালি বিলিং প্রসেসের উপর ডিপেন্ড করে অপারেটিং কস্টটা অনেক সময় বেড়ে যেতে পারে। আর বিজনেসের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, অনেক বেড়ে যায়। হাউস হোল্ডের উপর ডিপেন্ড করে, বিজনেসের উপর ডিপেন্ড করে, বা ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে ইউজ করে। হাউসে তো খুব কম হয় ইলেকট্রিসিটি বিল, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিজনেসের ক্ষেত্রে প্রচুর বেড়ে যায়। ঠিক আছে, তারপরে তোমরা তোমাকে মাথায় রাখতে হবে যে সাবস্টেন্স অফ দ্য এনার্জি সাপ্লাই। ধরো একটা এনার্জি কনজারভেশন অফ দ্য অ্যাবিলিটি রিসোর্স রয়েছে বলে তুমি যেমন ইচ্ছা করে খরচা করছো না, তোমাকে সেটা কাজে লাগাও। ধরো সাপোজ তোমার বাড়িতে, তোমার কলেজের কথা বলছি, কলেজের উপরে দেখবে অনেক সময় সোলার প্যানেল রয়েছে, সেই সোলার প্যানেল থেকে যে পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করে, সেই ইলেকট্রিসিটি যতটুকু কাজে দরকার ততটুকু কাজে লাগায়, বাকি তোর কোথায় চলে যায়, তাহলে ইউটিলাইজ করে কি, অবশ্যই ইউটিলাইজ করে, সেটা আবার পাওয়ার প্ল্যান্ট থেকে ঘুরে চলে যায়। ওটাকে অফ গ্রিড বলা হয়। অন গ্রিড মানে তোমাদের পুরো যখন সোলার প্যানেল কাজ করছে না, তখন কাজ। ঠিক আছে, বুঝতে পারছি কি বলতে আছি। তাহলে থিওরিটিক্যাল পার্ট, এখান থেকে কনসেপ্ট নিতে হবে। নেক্সট হচ্ছে এনার্জি সিকিউরিটি। আমরা যে এনার্জি সিকিউরিটি করব, এনার্জি সিকিউরিটি বলতে কি বলতো, ধরো সাপোজ আমার বলছিলাম না যে অ্যাকচুয়ালি যখন কোনো একটা ডিমান্ডের পরিমাণ কমে যাচ্ছে, মানে তোমার এনার্জি সিকিউরিটি সেখানে কমে যাচ্ছে। ডিমান্ডের পরিমাণ বেশি আছে, মানে এনার্জি সিকিউরিটি বেশি রাখতে হবে। ধরো আমার এটা প্রয়োজন, তোমারও প্রয়োজন, আদার্সও প্রয়োজন, ডিমান্ড সাপ্লাই বাড়ছে, but এখন কি করতে হবে বলতো, এনার্জি কনজার্ভ সিকিউরিটি বাড়াতে হবে, কারণ কি অনেকে নিচ্ছে, সিকিউরিটি যদি না থাকে, তুমি কি কার উপর ডিপেন্ডেন্সি হবে। ঠিক আছে, তো এনার্জি ইনহ্যান্স অফ দ্য ন্যাশনাল এনার্জি সিকিউরিটি রাখতে হবে। মানে এনার্জি অডিট বলতে কি বলছি, অ্যান্ড এনার্জি অডিট ইজ দ্য সিমেট্রিক প্রসেস, একটা ভালো করে মাথায় রাখো, যেটা সিমেট্রিক প্রসেস বা সিস্টেমিক প্রসেস, এক কথায় বলতে পারো সিস্টেমিক বা সিমেট্রিক প্রসেস, যেটাকে আমরা কি করতে পারি, যে ইনভলিউটিং ইন দ্য এনার্জি ইউজ অফ দ্য বিল্ডিং এবং তোমাদের ফ্যাসিলিটি এবং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের উপর ডিপেন্ড করে যে সমস্ত গোল থাকে টু আইডেন্টিফাই দ্য এরিয়া এনার্জি ওয়েস্টেজ, মানে ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে, বিলিং পারপাসের ক্ষেত্রে, বা ইন্ডাস্ট্রি বা তোমার বাড়ির ক্ষেত্রে যে সমস্ত আইডেন্টিফাই এরিয়ার উপর এনার্জি ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, সেইগুলোকে গোল থাকে যে না আমার টার্গেট ওই ওখান থেকে অডিটিং করে কতটা কনজাম্পশন করতে পারছে, বাকি ওয়েস্টেজটাকে ওখানটা অন্য জায়গায় ইউটিলাইজ করার জন্য। ঠিক আছে, তার জন্য কি বলছে, রিকমেন্ডেড অফ দ্য ইম্পোর্ট এই ইমপ্রুভমেন্ট
মানে আমরা কি করতে পারি এখানে রিকমেন্ডেড ইমপ্রুভিং বা ইমপ্রুভমেন্ট অ্যান্ড অ্যাক্সেস টু এফিসিয়েন্সি অফ দ্য ইউটিলাইজেশন। এইটাকে ভালো করে মাথায় রাখবে, কিন্তু ডেফিনেশন কিন্তু পরীক্ষা দেয়, ঠিক আছে। উইথ দ্য হেল্প অফ কি হতে পারে, ডিটারমাইন দ্য হাউ এনার্জি ইজ বিং কনজিউম দ্য হোয়ার দ্য ইউ ক্যান বি নিড অপটিমাইজ। অডিট মানে কি বুঝলাম? অডিট মানে এটা বুঝলাম যে প্রত্যেকটা বিল্ডিং ফ্যাসিলিটি মানে তোমার ফ্যাসিলিটি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস, বা তোমার কোনো শপিং মল বা কোনো একটা ইন্ডাস্ট্রি স্মল বা কোনো একটা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর, যে কোনো জায়গা থেকে যে এরিয়ার এক্সপেক্টেড এনার্জি ওয়েস্টেজ হয়ে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে গোল করা তোমার টার্গেট থাকবে যে ইমপ্রুভ করবো আমরা ওই অ্যাক্সেস অফ এফিসিয়েন্সি ইউটিলাইজ বেশি করতে পারি, তারপরে বেশি ইউটিলাইজ করতে পারি। তার জন্য অনেক সময় বলে না যে এই এসিটা নাও, এখান থেকে এনার্জি কনজাম্পশন করে, আরে এনার্জি কনজাম্পশন করে কি আমাকে এনার্জি দিচ্ছে তাই ইউটিলাইজ করি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এনার্জি অডিট বলতে কনসেপ্ট। এনার্জি অডিট নিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেবেই দেবে 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 দেবে, স্টার মার্ক দিয়ে রাখো, কারণ কি এটা প্রতি পরীক্ষায় দেয় 2-3 নম্বরে, তো এটাকে ভালো করে করতে হবে, ঠিক আছে। এক হচ্ছে কি এনার্জি সেভিং। আমরা এখান থেকে অডিটিং করে কি বুঝতে পারছি, ধরো সাপোজ তোমাকে আমি বললাম এই তুমি আজকে প্রজেক্ট করছো, প্রজেক্টে অডিটিং করে নিয়ে আসো। স্যার আমি অডিটিং করে দেখতে পেলাম এখানে এত টাকা খরচা হচ্ছে, এই প্রোডাক্টটা এই, তাই তো। তাহলে এনার্জি সেভিং এর উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, এই এনার্জি অডিটের উপর ডিপেন্ড করে এনার্জি সেভিং করতে পারি। তাহলে আইডেন্টিফাই অফ দ্য ইমপ্লিমেন্ট অফ দ্য এনার্জি সেভিং মেজার টু দ্য রিডিউস দ্য অপারেটিং কস্ট। তাহলে আমরা অপারেটিং কস্টটা প্রথমেই কমাতে পারবো, বা তার অডিটের উপর ডিপেন্ড করছে। এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, অবভিয়াসলি যেখানে তোমার ওয়েস্টেজ ব্যাপারটা ছিল সেটাকে কমিয়ে দিয়ে যে পুরো নিট পাচ্ছি, এফিসিয়েন্সি হাইস্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি হবে, তোমাদেরকে যে রেগুলেশন যেটা ব্যাপার থাকছে, অবশ্যই তুমি যদি এটাকে এনার্জি অডিট করতে পারো, তুমি সিকোয়েন্স ওয়াইজ কি হবে এনার্জি এফিসিয়েন্সিকে হাইলি রেগুলেট করতে পারবে, বা বেশি করতে হবে কম করতে পারবে, ঠিক আছে। সাসটেইনেবিলিটি অফ দ্য গোল, ঠিক আছে। সাসটেইনেবিলিটি গোল বলতে কি বলতো, যে যতটুকু আমার অ্যাচিভমেন্টিং সাপ্লিমেন্টারি থাকতে হবে, টার্গেট থাকবে, সেই টার্গেটের মধ্যে এনার্জি কনজাম্পশনটাকে আমরা শেষ করবো বা আমার ততটুকু ইউজ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এখনো বললাম এটা কিন্তু 90% চান্স পরীক্ষা আসে। এবারে দেখো ডিফারেন্স কি কি রয়েছে, এনার্জি কনজারভেশন এন্ড অডিটের মধ্যে পার্থক্যটা ভালো করে করে যাবে, কারণ কি এই দুটো কোশ্চেন দিকে হুবাহু 5-6 নম্বর কোশ্চেন হয়। তোমাকে জিজ্ঞেস করবে এনার্জি অডিট বলতে কি বোঝো, এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি অডিট এন্ড এনার্জি কনজারভেশন। তাহলে পারপাস, প্রথমে এনার্জি কনজারভেশন কোথায় ইউজ করছো, ঠিক আছে। এনার্জি কনজারভেশন পারপাসে কোথায় কোথায় ইউজ করছো দেখতে নিশ্চয়ই ভালোভাবে জানো যে অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন করে আমরা কি পাবো, রিডিউস দ্য ওভারঅল কনজাম্পশন পাওয়ার এনার্জি যে থ্রু অফ ব্যবহার করতে পারে ব্যাটারি সেক্টর থেকে, বেটার বেটার আমরা ব্যাটারি হবে না, বেটার অপারেটিং হ্যাবিটস পাবো, আমরা কি কি ইউজ করতে পারি এফিসিয়েন্সলি প্রোডাক্ট ইউজ করবো সেটা কিন্তু করতে পারবো। এনার্জি অডিট করে কি জানতে পারলাম এখান থেকে পারপাসের ক্ষেত্রে কোথায় ইউজ করবো, টু দ্য ইউজ দ্য আইডেন্টিফাই দ্য হাউ অফ দ্য এনার্জি বিং দ্য ইউজ দ্য স্পেসিফিকেশন ফ্যাসিলিটি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমরা স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করতে আইডেন্টিফাই করতে হবে যে হাউ মেনি কতটুকু আমার এনার্জিটাকে বিং করতে পারছে, এটাকে এনার্জি অডিটের মাধ্যমে দেখতে হবে। স্কোপ, নিশ্চয়ই বুঝতে পারছো স্কোপ কি কি হবে, এনার্জি কনজারভেশন ইজ দ্য অ্যাকচুয়ালি কোথা কোথায় ইউজ করবো, স্কোপটা কোথা কোথায় ইউজ করে রয়েছে। এবার অর্গানিক এপক উপর ডিপেন্ড করে আমরা অনেক ফোকাসিং অফ এই লাইফ টাইপের উপর ডিপেন্ড করে চুজ করতে পারি এনার্জি কনজারভেশন স্কোপটা রয়েছে, কিন্তু এনার্জি অডিটটা কোথা কোথায় স্কোপ রয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান টাইম অফ দ্য পিরিয়ডিক টাইমের উপর ডিপেন্ড করে, কারণ কি তুমি তো এটা বারবার তো অডিট করতে পারবে না, তাহলে তোমার বারবার চেঞ্জ করতে হবে, সব সব জিনিস তো বারবার চেঞ্জ করতে হবে। তার জন্য এই অডিটটা শুধুমাত্র ওয়ান টাইমে পেমেন্ট, মানে ওয়ান টাইম অলরেডি থেকে পিরিয়ডিক একটা এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে সেটাকে তোমার স্পেসিফিকেশন করা হয়, রেকমেন্ডেশন করা হয় যে ফর অফ সেভ মানে সেভ অফ দ্য এনার্জি, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে করবে ফর্মুলা, ঠিক আছে। অ্যাপ্রোচ কিছু রয়েছে এনার্জি কনজাম্পশনের উপর ডিপেন্ড করে, অ্যাপ্রোচ কি কি রয়েছে, অ্যাপ্রোচের পরে হচ্ছে এর অ্যাপ্রোচ কি রয়েছে, পরপর আমি দিয়ে রেখেছি 4টে পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্টের মধ্যে 3-4টে পয়েন্ট মনে গেলে এনাফ, 4টে পয়েন্ট আছে 3টে মনে গেলে এনাফ, দুটো তিনটে লিখলেই এনাফ, দুটো তিনটে পড়তেই দেয়, ঠিক আছে। এবং নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, ঠিক আছে। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর মধ্যে কি হবে, 2003 সালে পড়তে, 2001 সালে রয়েছে, 2003 সালটা পড়তে হবে।
এখানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর মধ্যে অনেক রকম রুলস আছে, তোমরা এর আগে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস পড়েছো, কিন্তু এবারে এটা পড়তে হবে পুরো এনার্জি কনজারভেশন অফ অডিটের উপর। ঠিক আছে, মানে আই মিন এইটুকু অংশটা এবার এখান থেকে শুরু হচ্ছে, এই যে এনার্জি কনজারভেশন অফ ইট। এই যে এতক্ষণ পর্যন্ত হলো ফার্স্ট ইউনিটটা, এই পার্টটা। বলো আগাবো, আর একটু আগাবো নাকি কি করবো বলো? এই যে এনার্জি, তোমাদের ইন্ডিয়া যে ইলেকট্রিসিটি রুলস দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো এই তিনটে টপিক বাকি রয়েছে। বলো আগাবো নাকি এতক্ষণ পর্যন্ত থাকবে? ফার্স্ট লেকচারটা দেখে তারপর আবার এটাকে রিকভারি করবে, কোনটা যেটা বলবে তোমরা? এত বেশি আগে গেলে খুব চাপ হয়ে যাবে। আমি মনে করি এই দুটো, হ্যাঁ এই ইউনিটটা দুটো ভাবে ক্লাস নিই। এই ইউনিটে দুটো ক্লাস নিই, একটা হচ্ছে এখান থেকে এতখানি পর্যন্ত একটা নিলাম, মানে এনার্জির ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ একটা ডিটেলস পুরো ক্লাস দিলাম, মানে এনার্জি নিয়ে সবগুলো ক্লাস। ঠিক আছে, এনার্জি অডিট, এনার্জি কনজাম্পশন দিয়ে একটা ক্লাস হলো, মানে একটা ইউনিটে পার্টে। আর এই যে ল গুলো রয়েছে, এই ল গুলো লিভিং লিভিং কিছু আছে, এগুলো একটা ক্লাস দেবো। বুঝতে পারছো কি বললাম? তা দুটো ক্লাসের মধ্যে অনেকটা হবে, বা দরকার পড়ে তিনটে ক্লাসও লাগতে হয়, কারণ কি স্টার লেভেলিং একটা ক্লাস দিতে হয়। ঠিক আছে, এটা একসঙ্গে করে দিলে হয়ে যায়, একসঙ্গে ছোট চ্যাপ্টার। কিন্তু এখান থেকে এটা বোঝার দরকার আছে, ইন্ডিয়ানের কিছু রুলস অনেক কিছু বোঝার আছে। এবং বি, অর্থাৎ বি এর ফুল ফর্ম জানো? বেসিক অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে ফেলো না যেন কেউ। ঠিক আছে, বেসিক অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, কি বলো তো? বি মানে কি? ব্যুরো অফ ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। না, কি হবে? বি এর ফুল ফর্ম কি অরিজিৎ? ব্যুরো অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মনিকা বলো। লিখিয়েছিলাম আগের সেমে, ফিফথ সেমে লিখিয়েছিলাম, ভুলে গেলে হবে এত? বলে দিলাম তো প্রথমত। আচ্ছা, এই আই, আই এর পর হচ্ছে আর একটা স্ট্যান্ডার্ড বলেছিলাম, এনআইএস, এন আই, এরা ফুল ফর্ম বলো তো? যাচ্ছ তো, ঠিক আছে বলো। হ্যাঁ, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি কিছু রুলস রয়েছে। ঠিক আছে, ও এই এই যে ই ফর হচ্ছে এনার্জি, ই ফর এফিসিয়েন্সি, ব্যাস হয়ে যাবে। আর ব্যুরো অফ, ব্যুরো অফ স্ট্যান্ডার্ড একটা আছে, ব্যুরো অফ স্ট্যান্ডার্ড, সেটা ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে, তার ভিতরে ব্যুরো অফ এনার্জি কনজাম্পশন, এনার্জিটা পড়তে হচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারলেন? এনআইসি ফুল ফর্ম কি? এই এনআই, ন্যাশনাল, কি ছিল? আমাকেও দেখতে হবে, ভুলে গেছি আমি। এনআই, এনআই ছিল না এনই, এন ই ছিল ও, একটা ছিল ন্যাশনাল, একটা কি ছিল? অন্য একটা ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। অন্য একটা ছিল, এনআই না, এনআই, এনআই না, ন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ, ন্যাশনাল, হুম, ন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইলেকট্রিসিটি কিছু ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে বলবো আমি তোমাদের পর। ঠিক আছে, কিন্তু এগুলো এগুলো হচ্ছে ল, মানে এই ল এর ভিতরে কিছু বেসিফিকেশন রয়েছে, সেগুলো আমরা পরের দিন ক্লাসে করবো। এই যে ল গুলো রয়েছে, দেখো, দেখো ব্যুরো অফ ইলেকট্রিক্যাল, এই তোমার ইলেকট্রিক্যাল এনার্জি যাকে বলছিলে, ইলেকট্রিক্যাল না, এটা এনার্জি অফ এফিসিয়েন্সি। ঠিক আছে, ব্যুরো অফ, এর কিছু কোড রয়েছে, সেই কোড গুলোকে পড়তে হবে। তারপরে এই কোডের উপর, তার আগে, এই কোডের আগে এইগুলোকে পড়তে হবে, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস যেটা রয়েছে। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 2003 সালে যে রুলস গুলোকে এনার্জি কনজারভেশনের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছিল, সেই একটা দুটো তিনটে টোটাল 7-8টা রুলস আছে, তোমার যে কোনো মনে রাখলেই হবে, এখানে 3-4 নম্বর দেয়। হুম, আর এখানে ব্যুরো অফ এনার্জি এনার্জি এফিসিয়েন্সি, এইটা রুলস গুলো দেয়, এগুলো পরের দিন আমি বুঝাবো। আর এখানে লেভেলিং যেটা আছে না, এই যে লেভেলিং এ, ঠিক আছে, এখানে তোমাদের এই যে কনসেপ্ট অফ দ্য স্টার লেভেলিং, নিড কেন লেভেলিং দরকার স্টার লেভেলিং এ, বেনিফিট কি কি রয়েছে লেভেলিং এ, এবং তোমাদের লেভেলিং এর উপর ডিপেন্ড করে কিছু ছবি এখন দিতে বাকি আছে, ছবিটা দিয়ে অ্যাড করে আমি তোমার গ্রুপে দিয়ে দিচ্ছি, এই গ্রুপে বলছি, অ্যাপসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এইটার পিডিএফটা দিলে। ঠিক আছে, আর আগের যে ক্লাসটা করেছি সেটাকে ইউটিউব থেকে দেখে নাও, মনিকা জেলি যারা দেখো না, দেখে নাও, তাহলে প্রথম পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেল? বুঝতে হচ্ছে না বুঝতে পারোনি বলো?
তাহলে সপ্তাহে ক্লাস হবে। কালকে তো ক্লাস হয়নি, কালকে তোমাদের অ্যাপসে জয়েন করানি বলে হয়নি। ঠিক আছে, শনিবার রোববার ফিক্সড ক্লাস। ঠিক আছে, শনিবার রোববার ফিক্সড ক্লাস, দুটো ক্লাস, মানে এনার্জি কনজারভেশন, তার সঙ্গে একটা সাবজেক্ট চলবে, ইলেকট্রিক সাবজেক্ট। আর সোমবার থেকে শুক্রের মধ্যে একটা ক্লাস হবে। ঠিক আছে, আর তোমার তার মধ্যে আবার জিলেট আছে না, তোমাদের জিলেট আছে, কম্পিটিভ আছে, তো সেদিকেও দেখতে হবে না। জিলেট আছে কখন, তোমরা পোল করলে কখন, তাহলে কখন পোল করছো, তোমার 6:30 6:30টার সময় ক্লাস করো তাই তো? পোলে সবাই গ্রুপে রিপ্লাই করেছে বেশিরভাগ 6:30 তাই তো? ঠিক আছে, তাহলে 6:30টার সময়। আর হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবে। আমি আজকে তোমাদের জিলেটের কিছু একটা অ্যানাউন্সমেন্ট করব। আর ওখান থেকে আমি নিট ওই 12 14 জনকে তুলে নিয়ে আমি অ্যাপসে জয়েন করে ওই গ্রুপ থেকে আমি শুরু করবো নতুন করে। ঠিক আছে, কারণ কি তোমাদেরকে গাইড করতে হবে না, আর মাত্র 4 5 মাস সময় আছে, জিলেটের জন্য প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আর তোমাদের এই সাবজেক্টগুলো আমাকে একটু জানিয়ে দাও, তোমাদের কি কি সাবজেক্টগুলো চুজ করছে, ইলেকট্রিক সাবজেক্ট। সেই ইলেকট্রিক সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাকে সেগুলো অ্যান্সার করতে হবে না, মানে ধরো আমার কাছে সবকিছুই রেডি আছে, তোমাদেরকে তো প্রিপারেশন নিয়ে আমাকে পোয়াতে হবে না, আমাকে আবার দেখতে হবে জিনিসগুলো সম্পর্কে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর কম্পিটিটিভ ব্যাচ তোমাদের জয়েন, ক্লাস শুরু হবে 25 তারিখের পর। ঠিক আছে, অনেক 4 জন হয়েছে এখনো পর্যন্ত কম্পিটিটিভ ব্যাচে। আমি চেয়েছিলাম কম্পিটিটিভ ব্যাচে 10 জনের মতন হোক, তো তোমাদেরকে ওখানে জয়েন করে দিলে 10 জনের মতন হয়ে যাবে। তো তোমরা ক্লাসগুলো করো এখন আপাতত। ঠিক আছে, কম্পিটিটিভ ব্যাচ এসএসসি জেই আর আরবি জেই কে ফলো করবো, যাতে করে প্রত্যেকটা জেই গুলো কমপ্লিট হয়। ঠিক আছে, আর তোমাদের কাছে এখন, আচ্ছা ঠিক আছে, যারা অ্যাপস থেকে দেখছো, তো আজকে সেশনটা এখানে শেষ করছি। আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করে দেখো, আর প্রত্যেকটা নোটপত্র লাইভ রেকর্ডে সবকিছুই পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা অ্যাপস থেকে দেখবে পরবর্তীকালে রেকর্ডেড ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস কিন্তু নোট ডাউন করার চেষ্টা করবে, এবং নোট ডাউনগুলো রয়েছে এখন প্রিন্ট আউট করে পড়াশোনা করতে হবে। ওকে, তো আজকে ক্লাসটা এখানে, থ্যাংক ইউ সো মাচ।